জি 24 ঘন্টা আমি সব্যসাচী আছি আপনাদের সঙ্গে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টের স্টুডিও থেকে শুরু করছি বাংলার ফাইভ। আর বাংলার ফাইভে আজকে আলোচনা অবশ্যই বিধানসভা নিয়ে, কারণ বিধানসভায় আজকে রীতিমতো তুলকালাম গতকাল থেকেই চলছে। আজকে আবারও কাগজ ছোঁড়াছুড়ি, কাগজ ছেঁড়াছেড়ি এবং মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কড়া কড়া কথা বলেছেন। ধর্মীয় বিভাজন চলছে রাজ্যে, বিজেপিকে সরাসরি তোপ দেখেছেন এবং বিজেপিও পাল্টা তোপ দেখে বেরিয়ে এসছে বিধানসভা থেকে। বিধানসভার গেটে রীতিমতো বিক্ষোভ, কালো পোশাক পরে আবারও কাগজ ছেঁড়া, চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জ আজ দিনভর। গতকাল শুভেন্দু চ্যাংদোলা মন্তব্যে আজকে পাল্টা সরব হয়েছেন হুমায়ুন কবির। 72 ঘন্টার ডেডলাইন দিয়েছেন, না হলে ব্যবস্থার কথা বলেছেন। আমরা শুরুতেই শুনে নেব কি বলেছিলেন শুভেন্দু অধিকারী গতকাল আর কি বলেছেন আজ হুমায়ুন কবির। বিমান ব্যানার্জিকে, মমতা ব্যানার্জিকে হারাবো আর ওদের দলের যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, ট্যাঙ্গোলা করে তুলে রাস্তায় ফেলবো। এই রাস্তায় ফেলবো, এই রাস্তায় ফেলবো, 10 মাস পরে এই রাস্তায় ফেলবো। আমি হুমায়ুন কবির একজন মুসলিম বিধায়ক হিসাবে চ্যালেঞ্জ করছি আপনাকে। আপনি 72 ঘন্টার মধ্যেই কথা প্রত্যাহার না করলে এই 42 জন এমএলএ আপনাকেই বিধানসভার ভেতরে আপনার যে ঘর, সেই ঘরের বাইরে আপনাকে আমরা বুঝে নেব। আপনি পারলে 66 জন নিয়ে আমার মোকাবেলা করবেন। রাজ্যে গরম বাড়ছে, এই মার্চেই তাপপ্রবাহের সতর্কবার্তা আলিপুর আবহাওয়া দপ্তরের। তার রাজনৈতিক উত্তাপ যে কতটা বাড়ছে তার ছবি তো আজকে বিধানসভায় দেখাই গেল। তবে এটুকু স্পষ্ট, 26-এর আগে মোটা দাগের মেরুকরণ হতে চলেছে রাজ্যে। এই জায়গা থেকে আজকে আলোচনা। আমাদের সঙ্গে অধ্যাপক বিশ্বজিৎ দাস আর কিছুক্ষণের মধ্যেই থাকবেন। তবে তার আগে আমি বিজেপির শতরূপাদির কাছে চলে যাব সরাসরি। শতরূপাদি, আজকে বিধানসভায় যা হলো বা গত কয়েকদিন ধরে যা হচ্ছে, একেবারে এই ধর্মীয় মেরুকরণ একেবারে প্রকাশ্যে বিধানসভার অন্দরে, বাইরে আলাপ আলোচনা রাজনীতি, এবারে তো একেবারে বিধানসভার মধ্যে এই ধরনের মন্তব্য। সব্যসাচী, তোমার সঙ্গে অনেকগুলো শো করেছি, কিন্তু ডেফিনেটলি কোনোদিন তুমি আমাকে ডাকো না যখন হুমায়ুন কবির বলে যে হিন্দুদের 30% যেহেতু ওরা মুসলমান, হিন্দুদের ওরা ভাগীরথী নদীতে ভাসিয়ে দেবে। কোনোদিন তোমরা আমাদের ডাকো না বা সই করো না হয়তো যখন ববি হাকিম ওপেন সভায় বলে, একটা এডুকেশন সভা অ্যাপারেন্টলি, মানে মুসলমানদের কি এডুকেশন আমি জানি না, তবে ওখানে গিয়ে বলে যে মাইনরিটি থেকে মেজরিটি হয়ে যেতে হবে। কখনো আলোচনা হয় না যখন ববি হাকিম, ফিরহাদ হাকিম বলে পাকিস্তানের নিউজ পেপারকে যে এসে দেখে যান কীরকম খিদিরপুরকে বা ওনার যেটা কনস্টিটিউয়েন্সি সেটা কীরকম মিনি পাকিস্তান বানিয়ে দিয়েছি। তোমরা যখন ডাকো তখন শুভেন্দুদা পরিষ্কার বার্তা দেন, তখন তোমরা আলোচনায় বসো। কেন শুভেন্দুদা বা বিজেপির তরফ থেকে কেন হিন্দু ওরিয়েন্টেড মন্তব্য করা হলো? আমাদের এখানে পরিষ্কার একটাই কথা, এখানে আমি কিন্তু একবারও বলিনি কেন শুভেন্দু অধিকারী এই ধরনের মন্তব্য করেছে। আমি পরিষ্কার এটাই জানতে চাইছি যে 26-এর আগে তার মানে মেরুকরণ, সে আপনারা বলবেন তৃণমূল করছে, তৃণমূল বলছে আপনারা করবেন। আমি কোনো স্টেটমেন্ট দিতে চাইছি না। আরে তৃণমূলই তো করছে, তৃণমূল করছে বলেই পাল্টা আমাদের যাদের জন্য কাউর গলা ওঠে না, অবভিয়াসলি বিজেপির গলা ওঠে। আজকে মুখ্যমন্ত্রীকে 400 বার করে বলতে হচ্ছে বিভিন্ন বিধানসভায়, বিভিন্ন পাবলিক মিটিংয়ে যে দুধেল গরুরা যাতে দুঃখ না পায়, কিন্তু উনার বাড়িতে পুজো হয়। আজকে দুধেল গরুরা যেন দুঃখ না পায় সেজন্য সমস্ত মুসলমানরা যেন মমতা ব্যানার্জিকে ভোট দেয়, এবং ওই দুধেল গরুর জন্য মমতা ব্যানার্জি মুসলমানদের বিরুদ্ধে একটা কোনো কথা বলবে না। আজকে উনি দাঁড়িয়ে, মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বিধানসভায় বলছে পশ্চিমবঙ্গটা বিবেকানন্দর রাজ্য। 100 বার বিবেকানন্দর রাজ্য, বিবেকানন্দই বলেছিলেন। আজকে নরেন্দ্রনাথ দত্ত বলেছিলেন যে যতক্ষণ না হিন্দু জাগছে ততক্ষণ এই পশ্চিমবঙ্গের ইসলামাইজেশন হতেই থাকবে। সেই জন্য এখন হিন্দু জেগেছে। মুখ্যমন্ত্রী যখন বলে যে কুম্ভ হচ্ছে মহাকুম্ভ নয় মৃত্যুর কুম্ভ, তখন হিন্দুদের সেন্টিমেন্টে যে আঘাতটা পড়ে, বারংবার পড়ে, তখন বিজেপি ওঠে দাঁড়িয়ে সেই হিন্দু সেন্টিমেন্টে মলম লাগানোর সৎসাহস দেখায়। আজকে শুভেন্দুদেরকে নিয়েই যখন কথা হচ্ছে,
শুভেন্দুদা বিধানসভার বাইরে দাঁড়িয়ে বলছেন যে তার মায়ের কথা বলছে, বাংলাদেশ থেকে বিতাড়িত হয় তারা এইখানে এই রাজ্যে এই দেশে তখন দেশ ভাগ হয়ে গেছিল, তখন ওরা এখানে এসে যে দুঃখ, যে অপমান, যে লাঞ্ছনার জন্য তারা এখানে বর্ডার ক্রস করে আসতে বাধ্য হয়েছিল, সেইগুলো কেউ ভোলেনি। আবারও কি আমরা এক ঘটনা দেখছি? মুখ্যমন্ত্রী বারবার দাঁড়িয়ে বিধানসভায় হিন্দু সেন্টিমেন্টকে বারংবার আঘাত দেবে এবং পাল্টা বলবে যে আমরা নাকি মেরুকরণ। আচ্ছা, আমি বিশ্বজিৎ যাবো। বিশ্বজিৎ, প্রথম কথা দেখো, এটা অত্যন্ত দুঃখজনক সব্যসাচী যে আজকে বিধানসভায় কনস্ট্রাকটিভ আলোচনার একটা জায়গা, সেটা কি আমরা ধর্ম নিয়ে আলোচনা করব? ধর্মনিরপেক্ষ ভারতবর্ষের কথা আমরা বলি, আমাদের সংবিধানে ধর্মনিরপেক্ষ ভারতবর্ষের কথা বলা আছে, যেখানে ধর্ম নয় কর্ম নিয়ে আলোচনা হওয়া উচিত। যে ভারতবর্ষের মানুষের, রাজ্যের মানুষের কর্মসংস্থান, সেখানে আমরা মানুষকে ভুলিয়ে দিচ্ছি। কিন্তু বিষয়টা বিজেপি তো অভিযোগ করছে আলোচনার কোনো পরিসরই নেই বিধানসভায়, বিরোধীদের বলতে দেওয়া হয় না। না, একেবারে সঠিক নয়। সংসদীয় যে ব্যবস্থা, পার্লামেন্ট চালাতে গেলে, বিধানসভা চালাতে গেলে যে নিয়ম থাকে, গণতান্ত্রিক নিয়ম, সংসদীয় যে সিস্টেম, তার ভিতরেই বিধানসভা চলে, তার কার্যপ্রণালী চলে। আমি তোমাকে এই কথা বলবো যে বারবার শতরূপাজি বলছিলেন হিন্দু জাতীয়তাবাদের কথা। আমরা কিন্তু কেউই হিন্দু জাতীয়তাবাদের বিরোধী নই। বিবেকানন্দ যে হিন্দু জাতীয়তাবাদের কথা বলেছেন, সেই জাতীয়তাবাদ আর ভারতবর্ষের জাতীয়তাবাদ, এই দুটোকে আমরা গুলিয়ে ফেলছি। আমরা যদি হিন্দু জাতীয়তাবাদকে ধর্মের প্রেক্ষিতে দেখে রাজনীতিতে ব্যবহার করি, তাহলে সেটা উচিত নয়। আজকে বিবেকানন্দ যখন হিন্দু জাতীয়তাবাদ নবজাগরণের কথা বলছেন, কোথায় তার সঙ্গে তো রাজনীতির সম্পর্ক আসেনি? তাহলে আজকে কেন রাজনীতির সম্পর্ক আসবে? ভারতবর্ষের রাজ্যের মানুষের সার্বিক উন্নয়ন, সমাজ কল্যাণমূলক প্রকল্প, সেগুলো নিয়ে আলোচনা হোক। কারা পাচ্ছে, কারা পাচ্ছে না, আরো কিভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় পরিষেবা। একটা সরকার বা গভর্নেন্স তো সেই কথা বলবে। সরকার নিশ্চয়ই এ দল ও দল বা এই ধর্ম ওই ধর্মের কথা বলবে না। যে মেরুকরণের কথা হচ্ছে, মেরুকরণের রাজনীতি আসলে উন্নয়নের রাজনীতির পুরোপুরি বিপক্ষে। মেরুকরণের রাজনীতি মানে মানুষকে, ধর্মকে আফিমের মতো করে ব্যবহার করা। অর্থাৎ ধর্ম আফিম হিসাবে যদি দেখাতে পারে রাজনৈতিক দলগুলো, তাহলে রাজনৈতিক দলগুলোর ইয়ের ক্ষেত্রে, কর্মসংস্থানের ক্ষেত্রে, উন্নয়নের ক্ষেত্রে আর কোনো কাজ করতে হয় না, ভোটারদেরকে ভুলিয়ে রাখতে পারে, সেটা কখনোই কাম্য নয়। আজকে আমার মনে হয় এই সময় দাঁড়িয়ে আজকে বিধানসভা বলো, পার্লামেন্ট বলো, কোথাও মানুষের সার্বিক উন্নয়নের কথা বলা হচ্ছে না। প্রতিদিন জিনিসপত্রের দাম বাড়ছে, সেটা নিয়ে আলোচনা কেন হবে না? কেন শিক্ষিত মানুষ বা ছাত্রছাত্রীরা চাকরি পাচ্ছে না, সে কথা বলা হবে না? কেন আমাদের মধ্যবিত্তের উপার্জন কমে যাচ্ছে অথচ খরচ বেড়ে যাচ্ছে, সেটা নিয়ে আলোচনা হবে না? তেলের দাম দিনের পর দিন কেন বাড়ছে, সেটা নিয়ে আলোচনা হবে না? অনুপ্রবেশ নিয়ে আলোচনা হবে না? বিধানসভায় আলোচনা হবে ধর্ম নিয়ে, কারণ ধর্মটা খুব তাড়াতাড়ি বিক্রি করা যায়। ধর্মটাকে নিয়ে আমি শতরূপাদি, এরকম কুণাল ঘোষের তরফ থেকে কিছুক্ষণ আগে সাংবাদিক বৈঠক করা হলো। কুণাল ঘোষ বলছেন যে হলদিয়া থেকে নজর ঘোরাতে এই ধরনের চ্যাংদোলা জাতীয় মন্তব্য করা হচ্ছে, সাম্প্রদায়িক ভেদাভেদ করছে বিজেপি। হলদিয়া থেকে নজর ঘোরানোর কিছু নেই। বিশ্বজিৎ অনলাইন ছিল, সেজন্য ভদ্রতার খাতিরে আমি বিশ্বজিৎকে ইন্টারাপ্ট করিনি। কিন্তু আমি বিশ্বজিৎকে একটু মনে করিয়ে দেবো, বিশ্বজিৎ যথেষ্ট এডুকেটেড একজন প্রফেসর। বিশ্বজিৎ, তুমি যথেষ্ট ভালো করে জানো বেঙ্গল বিধানসভায় কী ধরনের আলোচনা হয় বা কিটা হয় না। ও কনস্ট্রাকটিভ আলোচনার আশায় বসে আছে 14 বছর ধরে, আমরাও বসে আছি। কিন্তু সেই কনস্ট্রাকটিভ আলোচনা তাহলে শেখ শাহজাহানকে যখন জাস্টিফাই করা হয় বিধানসভায় দাঁড়িয়ে বাজেট সেশনে, সেটা কি কনস্ট্রাকটিভ আলোচনা? যখন গতকাল হিরণ এমএলএ ও যখন জিজ্ঞেস করলো যে কোন কমিশনের কথাও জিজ্ঞেস করছিল যে কিভাবে কিভাবে এক্সপেন্ডিচারটা হচ্ছে, এক্সপেন্ডিচার কিভাবে দেখাচ্ছেন, সেটা বন্ধ করে দেওয়া হলো। অনেক সময় অগ্নিমিত্রা পাল যখন ইস্যু রেজ করেছে, মাইক বন্ধ করে দেওয়া হয়। শুভেন্দুদাকে দেখলেই তো সবার গাত্র দেওয়া হয়, শুভেন্দুদাকে তো কথাই বলতে দেওয়া হয় না। এখন এই অপরাজিতা আইন নিয়ে যে লাফাতে লাফাতে নাচতে নাচতে নাটক করতে করতে প্রেসিডেন্টের কাছে যাওয়া হচ্ছে, রাষ্ট্রপতির কাছে যাওয়া হচ্ছে। আমরা যখন বলেছিলাম, মাননীয় লিডার অফ অপোজিশন পরিষ্কার বলেছিল যে 13টা পয়েন্ট আছে, তোমরা ঢোকাও, উই আর টুগেদার ইন স্পিরিট। আলোচনা পর্যন্ত করতে দেয়নি এবং ওনার কথাগুলো রেকর্ড পর্যন্ত করা যায় না। অফকোর্স বিধানসভায় মানুষ আমাদের পাঠায়, 77 জনকে পাঠিয়েছে, নিশ্চয়ই আমরা তাদের কথা রেজ করার জন্য যাই। কিন্তু যারা শাসক দল তারা তো কথাই বলতে দেয় না। 77 জন এখন তো আর নেই, সেটা ইম্যাটেরিয়াল। তুমি গুনতে গুনতে
সেটা দ্যাট ইজ নট দ্য পয়েন্ট। 77 জন এমএলএ মানুষ আমাদের পাঠিয়েছিল, তারা সেলফিশ রিজনের জন্য যদি দল বদল করে এর জবাব মানুষ দিতে জানে। কিন্তু আমি বলছি পশ্চিমবঙ্গের মানুষ 2,30,00,000 মানুষ বিধানসভায় পাঠিয়েছিল মাইক বন্ধ শোনার জন্য নয়। আচ্ছা, এই জায়গা থেকে এই মাইক বন্ধ, বিশ্বজিৎ দা, এই মাইক বন্ধের অভিযোগ কিন্তু বিজেপির বিরুদ্ধেও সংসদে উঠেছে। রাহুল গান্ধীর মাইক বন্ধ করার অভিযোগ উঠেছে, এখানে শুভেন্দু অধিকারীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মাইক বন্ধ করার অভিযোগ উঠছে। মানে কি বিষয়টা কি, লঙ্কায় যে যায় সে হয় রাবণ? না দেখো সব্যসাচী, মাইক বন্ধটা কেউ একটা গণতান্ত্রিক পদ্ধতি নয়, কিন্তু এমন সময় পরিস্থিতি এমন হয় রাজ্য বিধানসভায়, সেটা সদরপালি জানেন, যে এত তর্কাতর্কিতে চলে যায় কারোর কথা শোনা যায় না, এবং শোনা যায় না বলে কারো একজনের সাউন্ডটা কমাতে হয়। কখনোই ইচ্ছে করে বিরোধী দলনেতার মাইক কিন্তু বন্ধ করা হয় না। ঠিক একইভাবে যখন পার্লামেন্টে রাহুল গান্ধীর মাইক বন্ধ করে দেওয়া হয়, অভিযোগ ওঠে, গণতন্ত্রের ক্ষেত্রে কোনোটাই কাম্য নয়। গণতন্ত্রে তো প্রথম শিখতে হবে বিরোধীদের সম্মান করা, বরং একটা আলোচনার পরিসর তৈরি করা। সেই আলোচনার পরিসরটা কোথায় তৈরি হচ্ছে? না পার্লামেন্টে না হচ্ছে, না বিধানসভায়। বরং বিধানসভায় তুমি ভেবে দেখো তো লাস্ট কতগুলো অধিবেশনে কোনো কনস্ট্রাকটিভ আলোচনা, বরং সরকার তার খতিয়ান দেখিয়েছে যে কোথায় কোথায় সমাজ কল্যাণমূলক কি কি কাজ করেছে। আজকে 77 জন বিরোধীরা যখন আসছে, তাদেরও তো একটা দায়িত্ব আছে যে গণতান্ত্রিক ভাবে যে এখানে যদি কোনো সরকারের ভিতরে কোনো সীমাবদ্ধতা থাকে সেটা তুলে ধরা। তা না হলে কোন গণতন্ত্রে আমরা বাস করছি? আমরা অহংকার করি বিশ্বের সবচেয়ে বড় এবং সাকসেসফুল ডেমোক্রেসি নিয়ে। এটা কি ডেমোক্রেসির একটা হাল? আচ্ছা, আমি এই থেকে সদরপতি একটা বিষয়ে একটা প্রশ্ন সামনেই আসছে। আমরা গত কয়েক নির্বাচনে দেখেছি তোমাদের একটা অন্যতম ইস্যু ছিল দুর্নীতি, কিন্তু দুর্নীতি ইস্যুতে সেই অর্থে আমি যদি ভোট দেখি ডিভিডেন্ড পাওয়া যায়নি, সে যে কোনোভাবেই হোক। তোমরা অভিযোগ করতে পারো তৃণমূল কংগ্রেস ভোট দিতে দেয়নি, ভুয়ো ভোট, হ্যান ত্যান, এই অভিযোগ করতে পারো, কিন্তু ডিভিডেন্ড পাওয়া যায়নি। সেই জায়গায় দাঁড়িয়ে তো অনেকে বলছেন যে এইবারে তাহলে একমাত্র হাতিয়ার তার মানে মেরুকরণ। মেরুকরণ আমরা কিন্তু করি না। আমরা কোথাও গিয়ে বলি না যে আচ্ছা ওরা তো দুধেল গরু, সেজন্য ওদের আমাদের তোষণ করে রাখতে হবে। আমরা কোথাও বলি না বিশ্বজিৎ এর আগে অনুপ্রবেশ নিয়ে আলোচনা করতে চাইছিল বিধানসভায়, ও আশা করে বসে আছে, 14 বছরও যেটা হয়নি। আমি বলছি অনুপ্রবেশ নিয়ে যখন কথা ওঠে তখন মুখ্যমন্ত্রী বলে যে ঠকঠক করবে তাকে নিয়ে আসবে, 4টে রুটি ভেঙে নাকি তারা খাবে, এই হচ্ছে তার আলোচনা। কখনো বলে না যে এই জায়গা থেকে এই জায়গা আনছে বর্ডারের, এই জায়গা থেকে এই জায়গা এখনো ফেন্সিং করা বাকি আছে, কি হোম মিনিস্ট্রির সঙ্গে বসে আলোচনা করে ফেন্সিংটা হেল্প করবে। কনস্ট্রাকটিভ আলোচনা এই বিধানসভায় হয় না। এটা নিয়ে এটা আমরা বলছি না, সিপিএমও এক সময় বলেছে, তখন যখন মানে সিপিএম যখন রাজত্ব চালাচ্ছিল তখন তৃণমূল বলেছিল। এবং তোমার মনে থাকবে সব্যসাচী, যখন ফার্স্ট ইন্ট্রোডাক্টরি সেশন হয়েছিল তৃণমূল সরকার 2011-এ, তখন খুব বড় বড় কথা বলেছিল যে না না বিধানসভা হচ্ছে অপোজিশনের জায়গা, অপোজিশন যেন কথা বলতে যায়। এবার অপোজিশন যখন কথা বলছে সেই কথা পছন্দ হচ্ছে না, ধাঁ করে মাইক বন্ধ। পার্লামেন্টে যে মাইক বন্ধ কথা কংগ্রেস তোলে, আমি পরিষ্কার বলে দিতে চাই, পার্লামেন্টে কনস্ট্যান্টলি লাইভ টেলিকাস্ট হয়, সেই জন্য কখন মাইক্রোফোন বন্ধ হয় আর কখন রাহুল গান্ধীর মাথার বাল্বটা বন্ধ হয়ে যায় সেটা তখন আলোচনা করা দরকার। বিধানসভায় কিন্তু আবারও আমি আসছি, বিধানসভায় জেনে শুনে বারবার স্পিকার নিজে বলেছে আমি বাধ্য হয়েছি মাইক বন্ধ করতে, মানে উনি বাধ্য হচ্ছেন, উনি ডিসাইড করবেন যে অপোজিশনের লোকজন কথা বলবে কি বলবে না। আমি এই জায়গা থেকে সদরপতির বক্তব্য ধরে সদরপতি আমি বিশ্বজিৎ কাছে বিশ্বজিৎ সদরপতি অভিযোগ করছে যে তারা মেরুকরণ করেন না, কিন্তু আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসের অনেক নেতা মন্ত্রীদের বক্তব্যেও কিন্তু একা মোটা দাগের মেরুকরণ এবং যথেষ্ট উস্কানিমূলক বক্তব্য এসেছে। ফলে আমরা ধরে কি নেব যে সবাই একই পথের পথিক? না দেখো, মেরুকরণ ভারতীয় জনতা পার্টি করে না, এই কথা বললে একেবারে ভুল। ইতিহাসকে অমান্য করা হবে। যে এজেন্ডার কথা ভারতীয় জনতা পার্টি বলে এবং হিন্দুত্বের কথা বলে, সেই হিন্দুত্ব তো মেরুকরণের, কিন্তু ভারতবর্ষের সংবিধান সবকা বিকাশ বলে চ্যাংদোলা করার কথা কাকে বলছেন? হ্যাঁ, তো যাদের বলেছে, যারা বলেছে, আমি এটা এক্সপ্লেইন করে দিচ্ছি। বিশ্বজিৎ একটু শুনে নাও, আমি ক্লারিফাই করে দিচ্ছি। যাদের চ্যাংদোলা করবে বলেছে তাদের একাংশ বলেছিল যে আমাদের অধিকাংশকে ন্যাচারালি চ্যাংদোলা করে ফেলে দেওয়া হবে, একদম চ্যাংদোলা করে বে অফ বেঙ্গলে ফেলে দেওয়া হবে। কোন সাহসে এখানকার এমএলএ বলতে পারে যে হিন্দুদের ভাগীরথী নদীতে ভাসিয়ে দেবে? কেন মুখ্যমন্ত্রী কোনো কথা বলেনি? আচ্ছা বিশ্বজিৎ, আমি বারবার বলছিলাম যদি কোনো এমএলএ বলে থাকেন যে হিন্দুদের ভাগীরথী নদীতে ভাসিয়ে দেবেন,
সেটাকে সমর্থন করি বলে সেটা নয়, তুমি একদমই সমর্থন করো কিনা ডাজন্ট ম্যাটার। মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে সমর্থন করে, মুখ্যমন্ত্রী আজ বলেছে ওই যে ববি ফিরহাদ হাকিম বলেছিল, আমার ববি বলতে ইচ্ছে করে না, ফিরহাদ হাকিম বলেছিল শোনা যাবে না, বিষয়টা শোনা যাবে না। শুধুমাত্র হিন্দুত্বের ধ্বজা নিয়ে ভারতবর্ষকে ব্যাখ্যা করা, রাজ্যকে ব্যাখ্যা করা কোন একটা ধর্মকে দিয়ে, সেটা উচিত নয়। কারণ আমরা তো ছোটবেলা থেকে ধর্মনিরপেক্ষ সংবিধান এবং তার মুখবন্ধ দেখে বড় হয়েছি। প্রিডাম্বলসে তো সে কথাই বলা আছে। 1976-এ যে সংশোধনের কথা, তাহলে তো বলা হতো যে এটা হিন্দু রাষ্ট্র, যেটা করার চেষ্টা ভারতীয় জনতা পার্টি লোকসভার আগেও তারা বারবার বুঝিয়েছে এটা হিন্দু রাষ্ট্র এবং হিন্দুদের রাষ্ট্র। সুতরাং সেই জায়গা থেকে মনে হয় যে এখনো এই সময় আসেনি। ভারতের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ সংবিধানে ভরসা করেন, ধর্মনিরপেক্ষতাকে ভরসা করেন। তাই বলে কেউ ধর্মনিরপেক্ষতার নাম করে কোনো একটা ধর্মকে যদি আক্রমণ করে বা কোনো একটা ধর্মকে যদি তোষণ করে, সেটাও যেমন কাম্য নয়। আবার কোনো একটা ধর্মকে তুলে ধরাটাও আলাদা করে গুরুত্ব দিয়ে, কারণ ভারতবর্ষে প্রত্যেকের সমান অধিকার আছে ধর্মচর্চার, সেটা মনে রাখতে হবে। আচ্ছা, আমরা সময় এগিয়ে আসছে। আমি একটু যদি প্রসঙ্গ পাল্টাই শতরূপতি, দেখো এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এই ধরনের মন্তব্য, পাল্টা মন্তব্য 26-এর আগে আমরা দেখবো এবং সেটাই ভবিষ্যৎ। তার একটা ট্রেলার আজকে আমরা বিধানসভায় দেখলাম। আর একটা ইন্টারেস্টিং বিষয় উঠে আসলো, ভবানীপুর। আমি ভবানীপুরে আসার আগে একটু আবার বিধানসভায় ঘুরে যাই। বিশ্বজিৎ এখনো বসে আছে যে ধর্মনিরপেক্ষ হবে, ধর্মনিরপেক্ষ সত্যি সত্যি বিশ্বজিৎ আমরা স্কুলে যেটা পড়েছিলাম সেকুলার, মানে কোনো রিলিজিয়ন ইম্পর্টেন্স পাবে না। সেখানে যদি শাসক দল বারবার কোলে বসিয়ে রাখে দুধেল গরুদের, এবং সেই দুধেল গরুরের দুজন নমুনা হুমায়ুন কবির এবং ফিরহাদ হাকিম যখন এই ধরনের আনকনস্টিটিউশনাল কথাবার্তা বলে, মুখ্যমন্ত্রী কোনো কথা বলে না। আজ মুখ্যমন্ত্রী বলেছে হ্যাঁ আমি ববিকে কানে কানে বলেছি, ফিরহাদ হাকিমকে উনি কানে কানে শাসন করেছেন, হুমায়ুন কবিরকে তো এখনো আজও সে আজ দুপুর অব্দি পাল্টা জবাব দিচ্ছে। তোমার প্রশ্নে আসি, ভবানীপুরে বেচারা শুভেন্দুদা চা খেতে গেছিল, সেই নিয়ে এত মানে কাঁপুনি পড়ে গেল পুরো এন্টায়ার বিধানসভা, পুরো শাসক দলের মধ্যে। তাহলে এবার ভাবো যে আমাদের কাছেও তাই খবর আছে যে উনি নাকি অফিস করতে চেয়েছেন শুভেন্দুদা, এবং আজকে মাননীয় রাজ্য সভাপতি বলেছে যে সত্যি সত্যি ওনার কানে এসছে যে শুভেন্দুদা বোধহয় ইচ্ছে প্রকাশ করেছে, কি করেননি এখনো ক্লিয়ার নয়। যদি উনি সত্যি সত্যি ভবানীপুর লড়তে চান, আই এম শিওর উচ্চ নেতৃত্ব, এটা আমাদের এনিওয়ে উচ্চ নেতৃত্ব ঠিক করে, যদি শুভেন্দুদা যেখান থেকে দাঁড়াতে চাইবে, কতটা ইন্টারেস্টিং হবে যদি বিশ্বজিৎ যদি শুভেন্দু অধিকারী দাঁড়ান ভবানীপুর থেকে। বলেছে না আজকে তো বলেছে শুভেন্দুদা যে মেদিনীপুরে সেই ভাবমূর্তি দিয়ে জিতে আসবেন। সুতরাং সেখানে কে দাঁড়াচ্ছে সেটা বড় কথা নয়, কারণ এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস বা শাসক দল যেহেতু একেবারে সমাজ কল্যাণমূলক প্রকল্পের উপরে ভরসা করে আছেন, ভবানীপুর কেন্দ্রে আলাদা করে কে ক্যান্ডিডেট বিরোধী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপক্ষে, সেটা খুব একটা গুরুত্ব পাবে না। যে কোনো কেউ ক্যান্ডিডেট হতে পারে, আমাদের এই রাজ্যে কেন অন্য জায়গা থেকেও এসে যদি ক্যান্ডিডেট হয় তবুও কিছু করার নেই। সুতরাং এটা মনে রাখতে হবে, ভবানীপুরের মানুষ তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে যে পরিমাণ সমর্থন করেন, সেই সমর্থনটা থাকবে এবং রাজ্যের প্রেক্ষিতে তো সেটা দেখা যাচ্ছে, আমরা তো সেটা বারবার দেখছি। কি প্রশ্ন তোমার সদরবাদী? ছোট প্রশ্ন ছিল, ও যে বিশ্বজিৎ যে বলছে না সমাজ কল্যাণমূলক কাজকর্ম, তো সমাজ কল্যাণের মধ্যে তো আমরা অনেক রকম সমাজের কল্যাণ দেখছি, অনেক রকমের কল্যাণ দেখছি আমরা। যেমন মহিলাদের সুরক্ষা, আমি একটা কথা বলছি, এমন তাদের নিজেদের কল্যাণ করছে না সমাজের কল্যাণ করছে যে বাচ্চা ছেলে মেয়েদের স্কুলে যারা যায় মিড ডে মিলে ননভেজ পর্যন্ত দেওয়া দিচ্ছে। ননভেজ মানে কিরকম, ওই টিকটিকি, সাপ, ডিম, এগুলো আরশোলা এইসবগুলো থাকে, ননভেজ। সমাজের কল্যাণ হচ্ছে না। আচ্ছা, এমন সমাজের কল্যাণ হচ্ছে মানে পশু পাখি পর্যন্ত, ছাগল স্কুল ইউনিফর্ম পরে থাকে, স্কুলের বাচ্চারা বাড়িতে থাকে, ন্যাচারাল সমাজ কল্যাণ হচ্ছে তো। আচ্ছা, এই সমাজ কল্যাণের ওপর নিজেরাই ভরসা করতে পারে না, যার জন্য মানুষকে থ্রেটেন করে পিটিয়ে জানতানো প্রকারের ভয় দেখে সারা বছর সারাক্ষণ ভয় দেখে ওইতে বললাম তারা কি করবে। তাহলে সদরবাদী কোথাও গিয়ে তোমরা কি মানুষের কাছে পৌঁছে যেতে পারছো না? মানুষকে আমরা ভয় দেখাই না, মানুষের কাছে এই যে এটা বলছো এখানে, যদি এরকম হয়ে থাকে তোমাকে তো মানুষকে বোঝাতে হবে। মানুষকে আমরা বোঝাচ্ছি, সেটাই আমি বলার চেষ্টা করছি। সব্যসাচী, আজকে যদি মানুষ সঠিকভাবে ভোট দিতে পারে, নির্ভয় নিশ্চিন্তে যদি ভোট দিতে পারে, আমি বিশ্বজিৎ দাস যেগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সীমাবদ্ধতা, সেগুলোকেই আমি যদি আলোচনা করি তাহলে একটা রাজ্যে হবে কি করে, রাজ্যের তো অনেক বিষয় দাস দিশা দেখাতে হবে, বিরোধী হিসাবে দিশা দেখাতে পারছে কোথায়? আমি দেখবো কিরকম তৃণমূল যেতে, কি সুন্দর ভাবমূর্তি
তাদের, আমি দাঁড়িয়ে বিশ্বজিৎ বলো। না, আমার বক্তব্য হচ্ছে যে সমাজ কল্যাণমূলক প্রকল্প তো আছে, রাজ্যের এত মানুষ সেই সুবিধা পাচ্ছে, সেই জন্য তো তারা সমর্থন করছে। বিরোধিতা না করে তারা যে রাজনৈতিক ভাবে ভারতীয় জনতা পার্টি পিছিয়ে পড়ছে রাজ্যে, আসবো, বলো বিশ্বজিৎ বলো। আগামী দিনে ছবিটা আরো করুণ হবে, কারণ রাজনৈতিক ভাবে লড়তে হবে, ইস্যু নিয়ে লড়তে হবে। শুধু নিন্দা করে উৎসাহ করে রাজনীতি করলে রাজ্যের মানুষ সেটা মেনে নেবে। আর একটা ইন্টারেস্টিং ফ্যাক্টর, একদম আমরা শেষে চলে এসেছি, আসি ভবানীপুরের কথা বিশেষ করে যখন উঠলো, এখানে বিষয়টা তোমার মনে থাকবে যে হিন্দিভাষী ভোট ফ্যাক্টর একটা কিন্তু তা নিয়ে চর্চা হয়েছিল। দেখো, এই ভুয়ো ভোটার ইস্যুতে বিজেপির একটা ন্যারেটিভ রয়েছে যে তারা বেছে বেছে হিন্দিভাষী তাদের একটা এগেনস্টে চলে যাচ্ছে, তাদের বাদ দেওয়ার একটা চেষ্টা করছে। বিজেপির ন্যারেটিভ ভুয়ো ভোটার ইস্যুতে তৃণমূলের বক্তব্য আলাদা। এই জায়গা থেকেই মনে হয় যে এই 26-এর আগে এই বিষয়টা একটা ইন্টারেস্টিং মোচড় নেবে। অবশ্যই মোচড় নেবে, তার কারণ যেটা মান্যতা দিয়েছে নির্বাচন কমিশন এবং পাশে দাঁড়িয়েছে জাতীয় কংগ্রেস। এই যে ভুয়ো ভোটারদের, আমি পার্টিকুলারলি হিন্দিভাষী ভোটারের কথা বলছি, একই এপিক নাম্বার হিন্দিভাষী ভোটারের কথা বলছি। ভবানীপুরের একটা বড় অংশ মানে হিন্দিভাষী ভোটার রয়েছে, বড় বাজারের একটা বড় অংশ হিন্দি ভাষী ভোটার রয়েছে। ভবানীপুরের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ সেই ভোটার গুলো যদি সত্যিকারের ভোটার না হয়, ফেক ভোটার হয়, ভুয়ো ভোটার হয়, তাহলে কিন্তু সেই অ্যাডভান্টেজটা সরকারের পক্ষেই যাবে, অর্থাৎ তৃণমূল কংগ্রেস তার থেকে অ্যাডভান্টেজ পাবে। সদরপতি, দেখো, প্রথমত ভুয়ো ভোটারগুলো না সিস্টেম্যাটিকভাবে মুখ্যমন্ত্রীর দলই ভর্তি করে, এবং আমি তোমাকে নাম, কলেজের নাম বলে দেবো যে হলে বসে বসে এই কাজগুলো করে। হিন্দিভাষী ভোট কি তোমরা কনসোলিডেট করতে পেরেছো বলে তোমার মনে হয়? একদম, কারণ আমি উল্টোডাঙ্গার ইনসিডেন্টটাও মনে পড়ছে তোমার, নিশ্চয়ই কি হয়েছিল সেখানে। একদম তাই। অসংখ্য হিন্দিভাষী এবং হিন্দু ভোটার আমাদের ভোট দিতে রাজি, বলতে তো বলছি না, এতদিন ধরে ভোট দিয়ে যাচ্ছে, এবং তারপর আসানসোল হলো না, কেন হয়নি সেটা নিয়ে আলাদা আলোচনা করি। এই যে ফিয়ার ফ্যাক্টরটা, এটা একটা বড় ফ্যাক্টর, এবং রিগিংও সেই সময় হয়েছে। আমি সেটা নিয়ে একটা আসানসোল নিয়ে আমি পরে আলোচনা করছি। কিন্তু ওভারঅল আমরা দেখেছি যে এই যে ভুয়ো ভোটারগুলো আমরা জমা দিয়েছি, অধিকাংশ বা যে নামগুলো কাটছে অধিকাংশ হচ্ছে হিন্দিভাষী। এবং আমরা একদম আজ নয়, এখন তৃণমূল যেটা নিয়ে লাফালাফি করছে, আমরা প্রায় ফেব্রুয়ারি 2024 থেকে আমরা লিখিত দিয়েছি, আমার কাছে আছে এটা, তুমি এখন অনলাইন, মানে এই স্ক্রিন টাইম আমি নষ্ট করব না, একদম বুথ ওয়াইজ আমরা বলে দিয়েছি যে এদের নাম কাটা হচ্ছে, এদের নাম এরা সংশোধন করছে। সরি, শুধু হিন্দিভাষী বলে এসেনশিয়ালি হিন্দিভাষী যারা বুথ ওয়াইজ তুমি দেখলে বুঝতে পারবে, একদম বিধানসভা ওয়াইজ বুথ ওয়াইজ। আমরা 1 বছর আগে আমরা ইলেকশন কমিশন তাহলে তো দিস ইজ আর ভীষণ চিন্তার কারণ। আচ্ছা, তাহলে তো বিশ্বজিৎ দা অন্তত একটা কথা সেই শুরুর কথাটাই আসাই যায়, তার মানে 26-এর আগে ধর্মীয় মেরুকরণ, ভাষাগত মেরুকরণ, মেরুকরণই মেরুকরণ। প্রথম কথা, 26-এর আগে শাসক দল বা রাজনৈতিক দলগুলোর উচিত যেটা উন্নয়নটাকে ইস্যু করা, এই মেরুকরণ দিয়ে ভারতবর্ষে ভোট হলেও পশ্চিমবঙ্গে কখনো মেরুকরণের ভোট হবে না। কারণ পশ্চিমবঙ্গে মূল চাবিকাঠি যে কোনো নির্বাচনের সমাজ কল্যাণমূলক প্রকল্প, মানুষের সুবিধা, উন্নয়ন, এগুলোকেই গুরুত্ব দেওয়া উচিত, এবং 26-এর আগে সেটাই গুরুত্ব পাবে। সদরপতি, না, ভোট ইস্যু তো অনেকগুলোই থাকবে, একটা ফুল ম্যানিফেস্টো বেরোবে, করাপশন সেটাতে একটা বড় ইস্যু হবে, এবং এই যে বিভিন্নভাবে কেন্দ্রীয় প্রকল্পগুলো পশ্চিমবঙ্গে একেবারে ডিনাই করা হয়, সেগুলো তো হবে। তার সঙ্গে সঙ্গে যেটা মমতা ব্যানার্জি ভয় পাচ্ছে, যে একটা হিন্দু ভোট ফুল ফ্লেজেড ভাবে কনসলিডেটেড হয়েছে বিভিন্ন অনুষ্ঠানে, তারা চোখে দেখছে পশ্চিমবঙ্গের হিন্দু ভোট বলছো তুমি, হিন্দি ভোট যে পুজো এখানে করতে দেওয়া হয় না, মা দুর্গা বাড়ি যাবে কৈলাসে, হাইকোর্ট থেকে পারমিশন নিয়ে যেতে হবে, সরস্বতী পুজো করবে বাচ্চারা, হাইকোর্ট থেকে পারমিশন আনতে হবে, কলেজে পর্যন্ত, যার খোদ মুখ্যমন্ত্রীর কলেজে, এগুলো তো হয়েছে, এগুলো মানুষ দেখছে, এগুলো শুধু মানুষকে আমরা মনে করিয়ে দেবো। আচ্ছা, আমার সময় একদমই শেষ। অনেক ধন্যবাদ বিশ্বজিৎ দা, সতর্কবাদী তোমাকেও। আর অর্থাৎ বিধানসভার এই আঁচ বাইরে কতটা ছড়ায়, 26-এর আগে কোন দিকে যায়, পরিস্থিতি নজর থাকবে। ফিরাসি বিরোধীর পর সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।